আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি সুব্রত কুমার সরকার, সিনিয়র প্রভাষক, রসায়ন বিভাগ, মাইলস্টোন কলেজ। রসায়ন বিভাগের পক্ষ হতে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা বাফার দ্রবণ কি, তার প্রকারভেদ ও ক্রিয়াকৌশল নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। আসো আমরা এখন বাফার দ্রবণ কি ও তার ক্রিয়াকৌশল সম্পর্কে জানি। আজ আমরা করব বাফার দ্রবণ। বাফার দ্রবণ জানার আগে আমরা গত ক্লাসের পিএইচ কি, পিওএইচ কি সম্পর্কে একটু জেনে নিই। পিএইচ হলো কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। পিএইচ সমান সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। আর পিওএইচ হলো কোনো দ্রবণের ওএইচ আয়নের বা হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিওএইচ বলে। তাহলে পিওএইচ সমান সমান আমরা লিখতে পারি কি, এইচ প্লাস কার পরিমাপ। এইচ প্লাস হলো অ্যাসিড থেকে, আমরা জলীয় দ্রবণে অ্যাসিড থেকে এইচ প্লাস পেয়ে থাকি। আর জলীয় দ্রবণে যত বেশি এইচ প্লাস থাকবে ওই দ্রবণটা তত বেশি মানে অ্যাসিডের তীব্রতা তত বেশি। এখন ওই এইচ প্লাসের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম হলো পিএইচ। তাহলে এইচ প্লাসের সাথে পিএইচ এর সম্পর্ক দ্রবণের অ্যাসিডের তীব্রতা নির্ণয়ের জন্যই আমরা পিএইচ বা পিওএইচ ব্যবহার করে থাকি। এখন তোমরা গত ক্লাসে দেখেছো যে কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি বাড়ে, এরকম হাইড্রোজেনের ঘনমাত্রা যদি 10⁻⁻² থাকে, সেক্ষেত্রে এই সমীকরণ অনুসারে পিএইচ এর মান কত হয়। আবার 10⁻³ থাকলে পিএইচ এর মান কত হয়। 10⁻² এর জন্য যদি আমরা পিএইচ এর মান বের করি, দেখব যে পিএইচ এর মান পাবো 2। আর 10⁻³ জন্য এই সমীকরণ অনুসারে পিএইচ এর মান পাবো হলো কত, 3। তাহলে এখন লক্ষ্য করো যে এইচ প্লাস এর ঘনমাত্রা 10⁻² মোলার, 10⁻³ মোলার। তাহলে এই ঘনমাত্রা যদি আমাদের বাড়ছে না কমছে, এখানে 10⁻² অপেক্ষা 10⁻³ ছোট, অর্থাৎ নিচের দিকে আসলে আমাদের হাইড্রোজেনের ঘনমাত্রা কি হচ্ছে, হ্রাস পায়। নিচের দিকে আসলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হ্রাস পাইছে, কিন্তু লক্ষ্য করো এখানে পিএইচ এর মান বৃদ্ধি পায়। তাহলে এখানে দেখা যায় পিএইচ এর মান কি হয়, আমাদের বৃদ্ধি পায়। তাহলে আমরা একটা জিনিস গত ক্লাসে শিখে আসছি, কোন দ্রবণে অ্যাসিড যোগ করলে হাইড্রোজেন আয়ন বাড়ে, আর হাইড্রোজেন আয়ন বাড়লে পিএইচ এর মান কমে, এবং ক্ষার যোগ করলে হাইড্রোজেন আয়ন কমে যায়, আর হাইড্রোজেন আয়ন কমে গেলে পিএইচ এর মান কি হয়, আমাদের বেড়ে যায়। কিন্তু বাফার দ্রবণ কি? এখন আমরা আসি বাফার দ্রবণ। বাফার দ্রবণ হলো যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে না, বিশেষ কোনো পরিবর্তন হয় না, সেই দ্রবণকে আমরা কি বলি, বাফার দ্রবণ। আর একটু ক্লিয়ার করি, ধরো তোমার এখানে একটা দ্রবণ আছে, পাত্র আছে, এখানে যে দ্রবণ আছে তার পিএইচ এর মান আছে 4.5। পাশে আর একটা দ্রবণ আছে, এই দ্রবণের পিএইচ এর মান আছে 4.5। দুটো দ্রবণের পিএইচ এর মান ধরলাম সেম 4.5 আছে। এখন আমরা উপর থেকে কি যোগ করলাম, অ্যাসিড HCl যোগ করলাম 0.1 মোল, ধরো সামান্য 1 ml।
এখানেও 0.1 মোলার HCl যোগ করলাম 1 ml। যোগ করার পরে আমরা এই দুটো দ্রবণের পিএইচ নির্ণয় করবো। আবার নির্ণয় করে দেখব যে ধরো এটা এ দ্রবণ, এটা বি দ্রবণ। নির্ণয় করে দেখব এই দ্রবণের পিএইচ এর মান চেঞ্জ হয়েছে আমাদের 4.2, অর্থাৎ আমাদের 4.5 থেকে 4.2 পিএইচ এর মানটা কমে গেছে, হ্রাস পেয়েছে। এখানে আমরা পরিমাপ করব, দেখব যে পিএইচ এর মান 4.5, অর্থাৎ 4.5 আছে। তাহলে এই দুটো দ্রবণের মধ্যে আমাদের এই দ্রবণটাই হবে বাফার দ্রবণ। তাহলে বাফার দ্রবণ কি? যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর মানের বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না, ওই দ্রবণটাকে আমরা কি বলি? বাফার দ্রবণ। আশা করি তোমরা বাফার দ্রবণের সংজ্ঞাটা বুঝতে পেরেছো। এখন এই বাফার দ্রবণ কিভাবে তৈরি করে বা বাফার দ্রবণ কত প্রকার সেটা আলোচনা করব। নেক্সট আসবো আমরা বাফার দ্রবণের প্রকারভেদ। বাফার দ্রবণ দুই প্রকার, এক অম্লীয় বাফার দ্রবণ, দুই ক্ষারীয় বাফার দ্রবণ। আমরা প্রথমে আলোচনা করব অম্লীয় বাফার দ্রবণ কি এবং কিভাবে প্রস্তুত করা হয়। অম্লীয় বাফার দ্রবণ, অম্লীয় বাফার দ্রবণ হলো একটি দুর্বল অ্যাসিড ও তার লবণ। বাট এই লবণটার ক্ষেত্রে আমাদের শর্ত আছে। শর্ত কি? যে কোনো লবণ দিলে হবে না, শর্ত হলো তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ। তাহলে দেখো অম্লীয় বাফার দ্রবণ কি? একটি দুর্বল অ্যাসিড ও তার লবণ। লবণটা কি হইতে হবে? তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ। তাহলে যদি আমরা বলি অম্লীয় বাফার দ্রবণ কি? একটি দুর্বল অ্যাসিড ও ওই অ্যাসিডের সাথে তীব্র ক্ষারের বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন হয়, সেই লবণ এবং ওই দুর্বল অ্যাসিডের মিশ্রণটাই হবে হলো আমাদের অম্লীয় বাফার দ্রবণ। তাহলে যদি একটা উদাহরণ আমরা দেখি, উদাহরণ কি আছে? এটা দুর্বল অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড CH3CH প্লাস একটি তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে CH3COO প্লাস পানি। এই বিক্রিয়া লক্ষ্য করো, এটা হলো আমাদের দুর্বল অ্যাসিড, তীব্র ক্ষার, উৎপন্ন লবণ। এখন বলো, যদি বলি আমরা অম্লীয় বাফার দ্রবণ তৈরি করব, তাহলে কি নিতে হবে? অম্লীয় বাফার দ্রবণ তৈরি করতে গেলে এখান থেকে চিন্তা করো, তাহলে আমাদের একটা দুর্বল অ্যাসিড নিতে হবে, অর্থাৎ CH3COO এবং তার লবণ নিতে হবে, তার মানে এটা নিতে হবে CH3COO। এটার মিশ্রণের হলেই সেটা হবে একটা অম্লীয় বাফার দ্রবণ। ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করতে গেলে একটা দুর্বল ক্ষার লাগবে এবং ওই ক্ষারের লবণ লাগবে। বাট ওই লবণের ক্ষেত্রে শর্ত হলো কি? যে তীব্র অ্যাসিডের সাথে বিক্রিয়ায় উৎপন্ন লবণ হতে হবে। এখন দেখো একটা উদাহরণ যদি আমরা বোঝাই, উদাহরণ দিয়ে বোঝাই যদি আমরা, যে একটা দুর্বল ক্ষারের নাম কি? একটা দুর্বল ক্ষার যেরকম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার, তার সাথে একটা তীব্র অ্যাসিড HCl এর বিক্রিয়া করলে উৎপন্ন হয় অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস পানি। তো এটি হলো কি আমাদের লবণ, এটা হলো তীব্র অ্যাসিড,
এটা হলো দুর্বল ক্ষার। লক্ষ্য করো, আমাদের এখন যদি বলে যে আমাদের ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করতে গেলে কি লাগবে, তাহলে আমরা দুর্বল ক্ষার নেব, একটু দুর্বল ক্ষার। তাহলে এই দুর্বল ক্ষার নেব, কি নেব? ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করতে গেলে কি লাগবে আমাদের? একটা দুর্বল ক্ষার। দুর্বল ক্ষার কোনটা? এখানে দুর্বল ক্ষার হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ তার লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এটা হলো আমাদের ক্ষারীয় বাফার দ্রবণ। এই দুটোর মিশ্রণের যে হবে সেটা। তাহলে একটা দুর্বল ক্ষার এবং তার লবণটা হইতে তীব্র অ্যাসিডের সাথে বিক্রিয়া উৎপন্ন লবণ। বাফার দ্রবণ ক্রিয়া কৌশল বা বাফার দ্রবণ ক্রিয়া কি? যে রাসায়নিক কৌশলের মাধ্যমে বাফার দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর মান স্থির থাকে বা পিএইচ এর পরিবর্তন প্রতিরোধ করে, তাকে বাফার দ্রবণ ক্রিয়া কৌশল বা বাফার দ্রবণ ক্রিয়া বলে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি বাফার দ্রবণে অ্যাসিড যোগ করলে পিএইচ এর মান কমে না, ক্ষার যোগ করলে পিএইচ এর মান বাড়ে না। এই কেন বাড়ে না, কেন কমে না, এর যে রাসায়নিক কৌশলটা, সেটাই বাফার দ্রবণ ক্রিয়া কৌশল। এখন আমরা প্রথমে আলোচনা করব অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। এখন দেখো, আমরা দেখব অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। দেখো, আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে অম্লীয় বাফার দ্রবণে একটি দুর্বল অ্যাসিড এবং তার লবণ নিতে হয়। এখানে লক্ষ্য করো, আমরা একটা পাত্র মধ্যে একটা দুর্বল অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড এবং তার লবণ সোডিয়াম ইথানয়েট মিশ্রিত করেছি। মিশ্রিত করলে যেহেতু দুর্বল অ্যাসিড কারা? যারা জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয়, অর্থাৎ সম্পূর্ণরূপে আয়নিত হয় না, তাদেরকে আমরা বলি কি? দুর্বল অ্যাসিড। তাই আমরা এখানে উভমুখী চিহ্ন ব্যবহার করেছি। আর তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ, সেই লবণটা আবার তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে কি? এরা জলীয় দ্রবণে 100% আয়নিত হয়। তাই এখানে আমরা একমুখী তীর চিহ্ন ব্যবহার করেছি। এখন লক্ষ্য করো, তাহলে এই দ্রবণে যখন আয়নিত করলাম, আয়নিত করে কি কি পাই? কয়টা আয়ন পাইছি? হাইড্রোজেন আয়ন CH3COO- ইথানয়েট আয়ন আর হলো সোডিয়াম আয়ন। এখন তোমরা লক্ষ্য করো, এই দ্রবণের পিএইচ এর মান নির্ভর করবে কার পর? H+ আয়নের ঘনমাত্রা। H+ আয়নের ঘনমাত্রা পরিবর্তন হলে পিএইচ এর মান চেঞ্জ হবে। কিন্তু এই দ্রবণের H+ এর ঘনমাত্রা চেঞ্জ করতে দেয় না এই দ্রবণ। কিভাবে দেয় না সেটাই আমরা দেখব। ফার্স্টে আমরা দেখব এই দ্রবণে যদি আমরা সামান্য অ্যাসিড তথা H+ যোগ করি, তাহলে কি হয়? যোগ করলে কি হবে? লক্ষ্য করো, আমরা অ্যাসিড যোগ করলাম H+, এর মধ্যে যোগ করলাম। এই H+ এই পাত্রের মধ্যে যখন আসবে, ধরো আগে থেকেই এখানে H+ ছিল আমাদের কয়টা? বোঝানোর জন্য বললাম, সংখ্যা দিয়ে বোঝাচ্ছি আমরা, যে ধরলাম এখানে ছিল আমাদের 10টা। এখন এর মধ্যে সামান্য অ্যাসিড যোগ করছি, মানে H+ যোগ করছি। H+ সামান্য বলতে আমি বোঝানোর সুবিধার্থে তোমাদের বললাম যে এখানে কয়টা যোগ করছি আমরা? 2টা। তাহলে যদি এই H+টা এই H+ এর কাছে আসে, অর্থাৎ 10 আর 2 12 হয়, তাহলে H+ এর ঘনমাত্রা চেঞ্জ হবে, পিএইচ অবশ্যই চেঞ্জ হবে।
কিন্তু যেহেতু বাফার দ্রবণ পিএইচ চেঞ্জ হয় না, কেন হবে না? এইচ প্লাস বাড়লে ম্যাথমেটিক্যালি অবশ্যই আমাদের পিএইচ এর মান চেঞ্জ হবে, কারণ আমরা পিএইচ সমান সমান জানি মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। এইচ প্লাস চেঞ্জ হলে পিএইচ চেঞ্জ হবেই, কিন্তু হয় না। এখন দেখবো কেন হয় না। মূলত যখনই এই পাত্রের মধ্যে আমরা এইচ প্লাস যোগ করব, এই এইচ প্লাসটা আমাদের যৌবনের এইচ প্লাসের কাছে যাবে না। ও যেহেতু এইচ প্লাস, ও যাবে কার কাছে? আমাদের মাইনাসের কাছে। এই মাইনাসের কাছে সে যাবে, যাওয়ার পরে এইচ প্লাস এই CH3COO মাইনাসের সাথে যুক্ত হয়ে CH3COOH উৎপন্ন করে। এখন এই যৌবনে কিন্তু CH3COO মাইনাস এখানেও প্রচুর আছে, এখানেও প্রচুর আছে। উৎপন্ন হলে কি হয়? এই অ্যাসিডটা, যে অ্যাসিডটা উৎপন্ন হয়, এই অ্যাসিডটা কিন্তু দুর্বল অ্যাসিড। কি অ্যাসিড? আমাদের দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড হওয়ার কারণে সে আর আয়নিত হয় না, ফলে এইচ প্লাস আবার বাড়ার কোনো সম্ভাবনা নাই। যে আমাদের দুটো যোগ করলাম, দুটো গেল কার কাছে? ও প্লাস, ও যাবে কার কাছে? মাইনাসের কাছে। মাইনাসের কাছে যাওয়ার পরে সে বিক্রিয়া করে CH3COOH উৎপন্ন করবে। এটাও তো একটা অ্যাসিড, বাট এটা কি অ্যাসিড? দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড হওয়ার কারণে সে আর কি হবে না? আয়নিত হবে না। অর্থাৎ যৌবনে এইচ প্লাসের সংখ্যা সেই 10টাই থাকবে, যার জন্য একটা পিএইচ এর মান পাওয়া যাবে। তাহলে যদি বিক্রিয়া আকারে দেখায় যে এই যৌবনে অ্যাসিড তথা এইচ প্লাস যোগ করলে কি হবে, তাহলে এই অ্যাসিড তথা এইচ প্লাস, আমরা এইচ প্লাস যোগ করলাম, এই এইচ প্লাস যৌবনে উপস্থিত আছে 3টা আয়ন, তার মধ্যে সে অবশ্যই মাইনাস আয়নের সাথে যাবে, যা উৎপন্ন করবে CH3COOH। এটা একটা অ্যাসিড। এই অ্যাসিডটা দুর্বল বলে, এই অ্যাসিডটা কি? দুর্বল অ্যাসিড। এই অ্যাসিডটা দুর্বল হওয়ায় কি হয় না? আয়নিত হয় না, অর্থাৎ সে আর পিছন দিকে ব্যাক করতে পারবে না। সেক্ষেত্রে আমাদের যৌবনে এইচ প্লাসের ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে না। এখন দেখো, যদি আমরা এই যৌবনে ক্ষার তথা OH মাইনাস যোগ করি, আবার লক্ষ্য করো, এই যৌবনের মধ্যে যদি আমরা OH মাইনাস আয়ন দেই, OH মাইনাস মানে ক্ষার যোগ করা মানে OH মাইনাস আয়ন যোগ করলে এই OH মাইনাস কার কাছে যাবে? ও নিজে মাইনাস, অবশ্যই মাইনাসের কাছে আসবে না, ও যাবে প্লাসের কাছে। সোডিয়াম প্লাস, হাইড্রোজেন প্লাস। এখানে সোডিয়ামও প্লাস আছে, হাইড্রোজেনও প্লাস আছে। OH কার কাছে যাবে না? এটা আসক্তির ব্যাপার আছে, ভালোবাসার ব্যাপার আছে। সেই ভালোবাসা OHটা কার কাছে পায়? এইচ প্লাসের কাছে। তাই এই রাসায়নিক আসক্তির দিক থেকে OH মাইনাস এই এইচ প্লাসের সাথে বন্ধন গঠন করে এবং পানি উৎপন্ন করে। তাহলে OH মাইনাস যৌবনের 2টা আয়ন পায়, H প্লাস, একটা Na প্লাস। H প্লাস এবং Na প্লাসের মধ্যে OH মাইনাসটা H প্লাসের প্রতি তার আসক্তি বেশি হয়, সে H প্লাসের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। তাহলে জিনিসটা কি দাঁড়ায়? এখান থেকে সে নেবে এইটুক নিয়ে এখানে উৎপন্ন করবে পানি। এখন লক্ষ্য করো, এখানে যদি আমরা 2টা যোগ করি, 2টা OH, 2টা H প্লাসের সাথে বিক্রিয়া করে 2 অণু পানি উৎপন্ন করবে। সেক্ষেত্রে আমার এখানে H প্লাস ছিল হলো 10টা, 2টা বিক্রিয়া করলে এখানে কি হবে? H প্লাসের ঘাটতি ঘটবে। H প্লাসের ঘাটতি ঘটলে কি হবে আমাদের? এই দেখো, আমরা H প্লাস যোগ করলাম, তবে দেখো আমরা OH মাইনাস যোগ করলাম, OH মাইনাস যৌবনে কার কাছে গেল? H প্লাস, বিক্রিয়া করে উৎপন্ন করলো পানি। একটা OH একটা H প্লাসের সাথে বিক্রিয়া করে এক অণু পানি উৎপন্ন করে। যেহেতু যোগ করছি ধরো সামান্য, আমি বোঝানোর জন্য বলে দেবো 2টা, তাই 2টা OH 2টা H এর সাথে বিক্রিয়া করলে 2 অণু পানি হবে। সেক্ষেত্রে আমাদের H ছিল কয়টা? 10টা। তাই 2টা যদি বিক্রিয়া করে ফেলে, তাহলে এখানে আমাদের কি
এইচ প্লাস থাকবে 8টা, অর্থাৎ যৌবনে এইচ প্লাসের কি হবে আমাদের ঘাটতি হবে। আর এই ঘাটতি পূরণের জন্য আমাদের কিন্তু এটা দুর্বল অ্যাসিড এ এই পাশের প্রচুর পরিমাণে আছে অআয়নিত অবস্থা, অর্থাৎ যারা আয়নিত হয় নাই। যখনই এখানে এইচ প্লাসের ঘাটতি ঘটবে তখনই ওই ঘাটতি পূরণের জন্য লা সাথে নীতি অনুসারে বিক্রিয়া কোন দিকে যাবে? ডান দিকে যাবে। ডান দিকে যাবে কতক্ষণ যাবে? যতক্ষণ না পর্যন্ত সে ওই আগের যে এইচ প্লাসের ঘনমাত্রার যে ঘাটতি ঘটছে লা সাথে নীতি অনুসারে সেই ঘনমাত্রাটা পূরণ করতে পারে। অর্থাৎ তখন এই বিক্রিয়াটা আবার এই বিক্রিয়ার সাম্য অবস্থা কোন দিকে মুভ করবে আমাদের? অর্থাৎ এই সাম্য অবস্থা তখন কোন দিক যাবে আমাদের? ডান দিকে মুভ করবে। মুভ করে এই আগের বিক্রিয়ায় যে এইচ প্লাসটা ঘাটতি হয়, এখানে যে এইচ প্লাসটা ঘাটতি হয়, এই ঘাটতিটাই এখানকার এইচ প্লাস পূরণ করবে। এভাবে তাহলে কি হবে? যৌবনে আমাদের এইচ প্লাসের ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে না। আর এইচ প্লাসের ঘনমাত্রার পরিবর্তন না হলে পিএইচ এর পরিবর্তন হবে না। বাট এখানে কিন্তু একটা কথা, সামান্য পরিমাণ, মানে যদি এক্সেস পরিমাণ দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই পিএইচ এর মান ধরে রাখতে পারবে না, অর্থাৎ এইচ প্লাসের ঘনমাত্রা স্থির রাখতে পারবে না। এটা হলো আমাদের অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। দেখো, ক্ষারীয় বাফার দ্রবণ আমরা আগেই পড়েছি যে একটি দুর্বল ক্ষার এবং ওই ক্ষারের লবণ, বাট ওই ক্ষারটা হইতে হবে তীব্র অ্যাসিডের সাথে বিক্রিয়ায় প্রাপ্ত লবণ। তাহলে এখানে আমরা সেরকম একটা দুর্বল ক্ষার নিয়েছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং তার একটা লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড। এই অ্যামোনিয়াম ক্লোরাইড কি তীব্র অ্যাসিড HCl এর সাথে বিক্রিয়ায় উৎপন্ন লবণের মাধ্যমে হয়েছে। এখন লক্ষ্য করো যে আমরা একটা দুর্বল ক্ষার যদি নেই দ্রবণে, সে আংশিক আয়নিত হবে। আংশিক আয়নিত হওয়ার কারণে আমরা এখানে কি চিহ্ন ব্যবহার করেছি? বহুমুখী চিহ্ন। আর এটাও তীব্র অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন লবণ হওয়ার কারণে এটা আবার তীব্র তড়িৎ বিশ্লেষ্যতা, এটা 100% আয়নিত হয়। তাহলে এখানে এই দ্রবণে প্রচুর পরিমাণে কি থাকে? অ্যামোনিয়াম আয়ন থাকে, আর হাইড্রক্সিল আয়ন থাকে অল্প পরিমাণে, মানে কিছু পরিমাণ, যেহেতু সম্পূর্ণ আয়নিত হয় না, এবং Cl- আয়ন থাকে। এখন এই বিক্রিয়ার পিএইচ নির্ভর করবে কার পর? দেখো, এখানে তো OH আয়ন আছে, সরাসরি পিএইচ নাই। তাহলে আমরা বলতে পারি POH সমান সমান মাইনাস লগ OH মাইনাস, আর পিএইচ প্লাস POH সমান সমান এখন দেখো, এই দ্রবণের মধ্যে কোনো কি নাই আমাদের? এই দ্রবণের মধ্যে কোনো H প্লাস নাই। তাহলে এই দ্রবণে কি পিএইচ থাকবে না? অবশ্যই থাকবে। আমরা জানি POH সমান সমান মাইনাস লগ হাইড্রোজেন হাইড্রক্সিল আয়ন, আর PH প্লাস POH এর মান কত? 14। PH সমান সমান 14 মাইনাস POH। এই দ্রবণের পিএইচ নির্ভর করবে POH এর সাথে, আর POH নির্ভর করবে OH আয়নের ঘনমাত্রা। অর্থাৎ এই দ্রবণে যদি OH আয়নটা চেঞ্জ হয় তাহলে অবশ্যই তার পিএইচ এর মান চেঞ্জ হবে। এখন দেখি এই দ্রবণে যদি আমরা কি যোগ করব? এই দ্রবণে অ্যাসিড তথা H প্লাস আয়ন যোগ করলে আমরা এই দ্রবণে যদি H প্লাস আয়ন দেই, দেখো করো H প্লাস আয়ন, লক্ষ্য করো তো প্লাস আয়ন, এর মধ্যে কি অ্যামোনিয়া গ্যাসে প্লাসের কাছে যাবে? একটা H প্লাস যোগ করলে এর মধ্যে যদি আমরা H প্লাস আয়ন যোগ করি, এই দ্রবণের মধ্যে যখন সে আসবে, সে কার কাছে যাবে? O প্লাস প্লাসের কাছে যাবে না, মাইনাসের কাছে যাবে। মাইনাস মানে কি? OH মাইনাস Cl মাইনাস। এখানেও এই H এর OH মাইনাসের প্রতি আসক্তি বেশি থাকার কারণে সে এর সাথে যায় উৎপন্ন করবে কি? পানি। এখন এখানেও আমাদের ধরলাম OH যদি থাকে 10টা, তাহলে এই 10টার জন্য যত POH হবে তারপর ভিত্তি করে যত পিএইচ এর মান হবে,
এখন এখানে যদি আমি দুইটা যোগ করি, দুইটা এইচ প্লাস এই ওএইচ এর সাথে বিক্রিয়া করে কি কি উৎপন্ন করবে, পানি উৎপন্ন করলে ওএইচ দুইটা কমে যাবে, দুইটা ওএইচ কমে গেলে ওএইচ থাকবে 8টা, তাই 10টার জন্য যে পিএইচ হবে 8টার জন্য সেই পিএইচ এর মান পিওএইচ এর মান হবে না। তখন ওএইচ আয়নের ঘাটতিটা পূরণ করার জন্য এই পাশে যে দুর্বল ক্ষার আছে পুনরায় কি হবে, আয়নিত হবে। আচ্ছা, তাহলে আমরা বিক্রিয়াটা আগে দেখি। তাহলে আমরা এখানে যোগ করছি কি এইচ প্লাস, দ্রবণে আছে কে ওএইচ মাইনাস, উৎপন্ন করবে কি পানি। দ্রবণে আমাদের ওএইচ মাইনাসের কি হয়, ঘাটতি হয়। এই ঘাটতি পূরণের জন্য আমাদের এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পুনরায় কি হয়, আয়নিত হয়। অর্থাৎ এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার সাম্য অবস্থা আমাদের লাসাতেলের নীতি অনুসারে যেহেতু ওএইচ এর ঘাটতি হচ্ছে, পূরণ করার জন্য সে কোন দিক যাচ্ছে, আমাদের ডান দিকে যাবে। ডান দিকে কতক্ষণ পর্যন্ত যাবে, যতক্ষণ না পর্যন্ত এখানে যে কটা আমাদের ব্যবহৃত হচ্ছে সেইটা ওই ঘাটতিটা পূরণ করতে পারবে। তাহলে আমরা কি বলবো, এই দ্রবণে অ্যাসিড তথা এইচ প্লাস আয়ন যোগ করলে তা দ্রবণের উপস্থিত ওএইচ মাইনাসের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে, ফলে দ্রবণে ওএইচ মাইনাসের ঘাটতি ঘটে। এই ঘাটতি পূরণের জন্য অআয়নিত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আয়নিত হয়, ফলে ওএইচ আয়নের ঘাটতি ওএইচ আয়নের ঘনমাত্রার কোনো পরিবর্তন ঘটে না এবং পিওএইচ অর্থাৎ পিএইচ এর মান কি থাকবে, স্থির থাকবে। কারণ পিওএইচ চেঞ্জ না হলে পিওএইচ এর মান পিএইচ এর মান দুটোই কি হবে, স্থির থাকবে। কারণ ওএইচ চেঞ্জ না হলে পিওএইচ চেঞ্জ হবে না, আর পিওএইচ চেঞ্জ না হলে পিএইচ চেঞ্জ হবে না। এভাবে এই দ্রবণের পিএইচ এর মান স্থির থাকে। আবার দেখো, এই দ্রবণে ক্ষার তথা ওএইচ মাইনাস আয়ন যোগ করলে ওএইচ মাইনাস আয়ন যোগ করলে ওএইচ মাইনাস নিজে ও তো এই মাইনাস মাইনাসের কাছে যাবে না। যদি ও ওই মাইনাসের কাছে যেত, ওএইচ মাইনাস মাইনাসের সংখ্যা বৃদ্ধি পেত, ওএইচ মাইনাস বৃদ্ধি পেত, তাহলে পিএইচ এর মান অবশ্যই কি হবে, চেঞ্জ হতো। কিন্তু যেহেতু দ্রবণে আমাদের অ্যামোনিয়াম আয়ন পজিটিভ আয়ন আছে, তাই সে এর কাছে যায়, প্রচুর পরিমাণ পজিটিভ, এখান থেকে আমরা বেশি পাই। এই অ্যামোনিয়ামের আয়নের সাথে সে যুক্ত হয়ে উৎপন্ন করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করলে এটা তো একটা ক্ষার, তাহলে সে তো আবার পিএইচ বৃদ্ধি করবে না। না, এই ক্ষারটা দুর্বল ক্ষার, এর আয়নিত হওয়ার কোনো চান্স নাই। তাই আমাদের ওএইচ এর যে ঘনমাত্রা আগে 10টা ছিল 10টাই থাকবে, এই ওএইচটা এর কাছে আসবে না। তাই ওএইচ এর ঘনমাত্রা আগে 10টা ছিল 10টাই থাকবে। এই যোগকৃত ওএইচটা অ্যামোনিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, যেটা দুর্বল ক্ষার হওয়ার কারণে পুনরায় আয়নিত হবে। ফলে আমাদের যৌবনে ওএইচ এর ঘনমাত্রা স্থির থাকবে এবং পিএইচ এর মানও স্থির থাকবে। এখন দেখি আমরা কি হয় বিক্রিয়াটা। আমরা যোগ করছি ওএইচ মাইনাস, যৌবনে যাবে কার কাছে, প্লাস উৎপন্ন করবে NH4OH। তাহলে OH যোগ করলাম, NH4 প্লাস আয়নের সাথে সে যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষার হওয়ার কারণে অআয়নিত অবস্থায় থাকবে। ফলে দ্রবণে এই OH আয়ন যে যোগ করলাম, এই OH আয়নের ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে না। তাই আমাদের কি হবে, পিএইচ এর মান, এই পিএইচ এর মান কি থাকবে, স্থির থাকবে। পিএইচ এর মান স্থির থাকবে, মানে পিওএইচ, তাই আমাদের কি হবে, ওএইচ এর ঘনমাত্রার পরিবর্তন হবে না, এবং ওএইচ এর ঘনমাত্রার পরিবর্তন না হলে পিওএইচ পরিবর্তন হবে না, এবং পিওএইচ পরিবর্তন না হলে আমাদের পিএইচ এর মানও স্থির থাকবে। এভাবে ক্ষারীয় প্রভাব দ্রবণে পিএইচ এর মান পরিবর্তন হয় না, বা পিএইচ এর মান পরিবর্তনে বাধা প্রদান করার কৌশল, যা ক্ষারীয় প্রভাব দ্রবণের ক্রিয়া কৌশল। আশা করি তোমরা বাফার দ্রবণ কি ও তার ক্রিয়া কৌশল সম্পর্কে বুঝতে পেরেছ। তোমাদের বাড়ির কাজ থাকবে
অম্লীয় বাফার ড্রোন কি এবং ইহার ক্রীড়া কৌশল, এই বিষয়টা খাতায় লিখে ছবি তুলে তোমাদের বিষয় শিক্ষকের নিকট পাঠাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আজকের মতো এখানেই সমাপ্ত।